অফিসে গিয়ে তামিম জানতে পারল তাকে উপরের ফ্লোরে শিফট করে দেওয়া হয়েছে। শুনে তামিম কিছুটা আশাহত হলো। এতদিন তো নবনীকে দেখতে পেত, আজ থেকে তার সম্ভব হবে না। তামিমের প্রচণ্ড রাগ হলো, ইচ্ছে করলো ছুটে গিয়ে মেঘের গলা টিপে ধরতে। তামিম বুঝতে পারছে মেঘ কেন এই কাজ করছে। তামিম যাতে নবনীকে যখন তখন দেখতে না পারে তার জন্য মেঘ এই ব্যবস্থা নিয়েছে। প্রচণ্ড আক্রোশে তামিম চেয়ারে লাথি মারল, তারপর সোজা মেঘের ক্যাবিনের দিকে গেল। গিয়ে দেখে মেঘ এখনও আসেনি অফিসে। নবনী পিসিতে মনোযোগ দিয়ে কাজ করছে। তামিম নবনীর সামনে গিয়ে দাঁড়ালো। নবনীর খোপায় বেলি ফুলের মালা জড়ানো, হাতে সাদা রেশমি চুড়ি, চোখে কাজল, কালো সুতির একটা নর্মাল ড্রেসে নবনীকে মনে হচ্ছে অপ্সরা। তামিমের বুকের জ্বলুনি শুরু হলো। খাকা মরুভূমির মতো তামিমের বুকের ভেতর ধুলোঝড় উঠল যেন। তপ্ত রোদে মরুভূমির বালু যেমন উত্তপ্ত হয়ে থাকে, তেমনি তামিমের বুকের ভেতর উত্তপ্ত হয়ে আছে। বুকের ভেতর যেন এক পৃথিবী শূন্যতা। এই নবনী ছিল তাহা, অথচ আজ তার কেউ নেই। একসময় এই নবনীর উপর তামিমের 16 আনা অধিকার ছিল, অথচ আজ তার দিকে একদণ্ড প্রাণ ভরে তাকানো বারণ। এই নবনীর জন্য কিনা করেছে একটা প্রতিষ্ঠানের মালিক উন্মাদ হয়ে ঘুরছে। তামিম মানতে পারছে না এটা। কেন এতদিন একে তামিম চিনতে পারল না? কেন এত দেরি হলো তার? কেন অন্য কেউ এখন নবনীকে ভালোবেসে? তামিম কিছুতেই এটা মেনে নিতে পারছে না। নবনী তামিমের না হোক তাতে তামিমের সমস্যা নেই, কিন্তু তামিম এটা মানতে পারছে না যে নবনী অন্য কারো হবে, অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে। এটা ভাবলেই তামিমের মাথায় আগুন ধরে যায়। নবনী মাথা তুলে তামিমের দিকে তাকালো, তারপর বলল, কিছু বলবেন? স্যার তো এখনও আসেননি। কোনো প্রবলেম থাকলে আমাকে বলুন, আমি স্যারকে জানিয়ে দেবো। তামিমের রাগ খুব রূপ নিল। স্বাভাবিক চিন্তালোপ শক্তি লোপ পেল। স্থানকাল ভুতলে দাঁত কিরমির করে বলল, খুব ভালো আছো এখন? বড় স্যারকে প্রেমের জালে ফাঁসিয়ে স্যারকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। ভীষণ সুখে আছো এখন, তাই না? এসব কাহিনী করার জন্য, আমাকে ছেড়ে যাওয়ার জন্য এত উতলা হয়ে গেছে। নবনী চোখ মুখ শক্ত করে বলল, ডোন্ট ক্রস ইওর লিমিট। তামিম টেবিলে থাপ্পড় মেরে বলল, লিমিট ক্রস করলে কি করবি তুই আমাকে? তোরে আমি ভয় পাই নাকি? শোন, এত আকাশে উড়িস না। স্যারকে আমি বলেই দিছি তুই যে ডিভোর্সি। আমি যে তোরে 2 লাথি দিয়ে আমার জীবন থেকে বের করে দিছি, স্যার জেনে গেছে। তাই এত ভাব মারিস না আমার সাথে। নবনীর সহ্য হলো না। এতদিন নীরবে সহ্য করা যাওয়ার সব আক্রোশ এবার বিদ্রোহ জানালো। কষে একটা চর দিল তামিমের গালে। পুরো অফিস নিস্তব্ধতা যেন খান খান করে ভেঙে গেল। হিসিয়ে নবনী বলল, এটা আমার কর্মক্ষেত্র। এখানে আমি যেমন কাজ করতে এসেছি, আপনিও একই কাজ করতে এসেছেন। আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলার রাইট আমি আপনাকে দেইনি। তাই নেক্সট টাইম সতর্কতা অবলম্বন করে কথা বলবেন। চর খেয়ে তামিমের মাথা ঘুরে গেল। এই সে নবনী, নরম কমল ভীতু, সাতচরে যা কাট ছিল না সেই নবনী, শত আঘাতে যে উ শব্দটা উচ্চারণ করতো তা। এই কি সেই নবনী? এত তেজ এর কোত্থেকে গেল? এই অগ্নিমূর্তি তো তামিম আগে দেখেনি। তামিম আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। 6 বছরের চাকরি জীবনে এই প্রথম এরকম হলো তামিমের সাথে। ধীর পায়ে তামিম অফিস থেকে বের হয়ে গেল। মেঘ অফিসে এসে নবনীর চোখ মুখ শক্ত করে বসে আছে। ইন্টারকমে মেঘ নবনীকে কেবিনে যেতে বলল। নবনী কেবিনে গিয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল। মেঘ ভীষণ মনোযোগ দিয়ে নবনীকে দেখতে লাগলো। তারপর বলল, কি হয়েছে? নবনী মাথায় নিচু করে রাখলো। মেঘের কোমল স্বর কঠোর হয়ে গেল। আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে নবনী? সত্যি করে বলো। নবনী মাথা নিচু করে বলল, তামিম সাহেব আমার সাথে অভদ্রতামি করেছে, এজন্য আমি ওনাকে থাপ্পড় মেরেছি। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, ওকে আমি? নবনী আর কিছু বলতে দিল না। মেঘকে থামিয়ে দিয়ে বলল, উনি আমার সাথে মিসবিহেভ করছে, তার জন্য আমি প্রতিবাদ করছি। আমি আশা করছি আপনি এটা নিয়ে কোনো কথা বলবেন না, এটাকে পার্সোনালি নেবেন না। এই টপিক এখানেই সমাপ্ত। আপনি যদি এটা কেন্দ্র করে কোনো অ্যাকশান নেন তবে আমি কষ্ট পাবো। মেঘ ফ্লোরের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। তারপর বলল, তুমি কষ্ট পাবে এমন কাজ আমার জান থাকতে কখনোই করব না আমি। নবনী বের হয়ে গেল মেঘের কেবিন থেকে। মেঘ চেয়ারে বসে আপন মনে বিড়বিড় করতে লাগলো। কোথায় ভেবেছে আজকে ফার্স্ট দেখাতে একটু ভালো করে দুজনে কথা বলবো, তা না উল্টে তৃতীয় ব্যক্তির জন্য এরকম একটা সুন্দর সময় নষ্ট হয়ে গেল। শুধু তুমি কষ্ট পাবে বলছে বলে এই মেঘ থেমে গেছে, নয়তো কুত্তার মতো মার খেত ওই তামিম আমার হাতে। লাঞ্চের সময় নিতু জানতে পারলো তামিম কে নবনী থাপ্পড় দিয়েছে। কথাটা শুনে নিতু চমকালো ভীষণভাবে। মনের ভেতরে যেই সন্দেহের দানা বেঁধেছে, এই কথা শুনে যেন তা চারাগাছ রূপ নিয়েছে। অশান্ত মনকে শান্ত করতে অফিস থেকে ফিরে নিতু সোজা বাবার বাসায় চলে গেল। নিতুর বাবা রিটায়ার্ড বরকত সাহেব একটা চেয়ারে বসে মেয়ের দিকে অপলক তাকিয়ে রইলেন। তার ছোট্ট মেয়ে নিতু পুতুলের মতো দেখতে। মেয়েটা কেমন বিবর্ণ লাগছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে সারা শরীরে বুঝি এক ফোঁটাও রক্তবিন্দু নেই। নিতু বাবার পায়ের কাছে বসে রইল খানিকটা সময়। নিতু, মা রেবেকা টেবিলে খাবার দিতে দিতে বললেন,
তোর কি সমস্যা চলছে নিতু? তোকে এরকম লাগছে কেন? নিতু মলিন হেসে জবাব দিল, কতদিন তোমাদের দেখি না মা, তাই চলে আসলাম, তোমাদের জন্য মন কেমন করছে। রেবেকা গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, তা হবে তো, আর ভাবনার কিছু নেই। তবে শোন নিতু, একটা কথা মাথায় রাখিস, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটো আলাদা। বিয়ের আগে যেসব স্বভাব ছিল সেসব পরিবর্তন আনার চেষ্টা কর। সবসময় প্রতিবাদ মনোভাব থাকা ভালো নয়। তুই আমার মেয়ে তো, আমি তো জানি তোকে। অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করিস, নিজের বাবার মতো, ঋতুর মতো ধৈর্যশীল হওয়ার চেষ্টা কর। সংসার জীবনে নানা আঘাত আসে মানুষের, সব কিছুতে উদ্ভাগ্য ভাব দেখাস না। নিতু মায়ের দিকে তাকে হাসলো। বরকত সাহেব রেগে গেলেন। তোমার মতো শিক্ষিত মানুষ যদি এভাবে অন্যায়কে সাপোর্ট করে যায়, তাহলে এই সমাজ তো রসাতলে যাবে। না না, আমার মেয়েকে আমি সেই আদর্শে নিয়ে গড়ে তুলেছি, তা থেকে আমার মেয়ে এক চুলো নড়বে না। নিতু মা আমার, আমি জানি না তোর কী হয়েছে, তবে যাই হোক, মনে রাখিস তোর বাবা তোর সাথে আসে, তোর উপর বাবার সম্পূর্ণ ভরসা আছে। তুই কখনো ভুল করবি না। নিজের মনকে শান্ত কর মা, তোকে ভীষণ অস্থির লাগছে। রেবেকা বেগম টেবিলের উপর শব্দ করে প্লেট বাটি রাখতে লাগলো। নিতু বুঝতে পারলেন মা রেগে আছে। বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিতু বাসায় চলে এলেন। আজ বহুদিন পর শামীম বাসায় এসেছে। আগামীকাল লুবনাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাহেরা বেগম কল করে কান্নাকাটি শুরু করে, আসতে বাধ্য হলো। এবার অবশ্য চেনা জানা থেকে সম্বন্ধ এসেছেন। দিশা চাচাতো ভাইয়ের জন্য সম্বন্ধ এসেছে। শুনেই তো তাহেরা বেগম আনন্দ বাতাসে ভেসে বেড়াচ্ছেন যেন। এত বড় ঘরে বউ হবে তার মেয়ে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। শামীম নানাভাবে মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাহেরা বেগম এসব শুনতেই চাচ্ছে না। তিনি শুধু এই স্বপ্নে বিভোর হয়ে আছেন যে শহরে ছেলের বাবা দুটো ছয়তলা বাড়িয়েছে। ছেলেরা দুভাই মাত্র, ছেলের আগে দুটো বিয়ে হয়েছে। এই ব্যাপারটা ও যেন দুটো ছয়তলা বাড়ির সামনে তুচ্ছ হয়ে গেল। শামীম দিশার চাচাতো ভাই রাকিব সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছেন। এই ছেলেটা এক্কেবারে বাজে চরিত্রের, বহু নারীতে আসক্ত, নেশায় আসক্ত, 3বার রিহাবেও ছিল, কিন্তু ওকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়নি। শামীম শতবার মাকে এসব বলতে যায়, তাহেরা বেগম ততবারই এড়িয়ে গিয়ে বলেন, ঘরে একটা বউ গেলে সব ঠিক হয়ে যাবে। এই বয়সে সব ছেলেদের ওরকম একটু একটু দোষ থাকে, আর বড়লোকের ছেলেমেয়েরা একটু একটু ওরকম হয়, এতে অসুবিধা নেই। স্বামী অধৈর্য হয়ে গেল মায়ের এসব শুনে, চিৎকার করে বলল, তোমার এই লোভের জন্য আমাদের সব ভাই বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মা। আমরা কেউ সুখী না। বড় ভাইয়ের আগে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র নিজের লোভের বশে। দিশার বাবা ধনী ছিল, অথচ কখনো দিশার সাথে আমার সম্পর্ক কেমন তা জানতেও চাইনি। স্বামী স্ত্রী হয়ে আমরা দুজন দুই মেরুর বাসিন্দা। দিদা আজ এই পার্টি কাল ওই পার্টি করে দিন কাটায়। তুমি সোনামুখ করে তা মেনে নাও কেন? শুধু দিশার বাবার টাকা আছে, বড় ঘরের মেয়ে দিশা, এই জন্য? আমি এটাই ভেবে পাচ্ছি না, দিশার বাবার টাকা পয়সা থাকলে তোমার আমার কী লাভ হবে? আমাদের কি ওখান থেকে কয়েক কোটি টাকা দিয়ে দিবে, নাকি ওসব আমাদের কোনো কাজে আসবে? এই সহজ কথাটা তোমার মাথায় ঢোকে না মা? তোমার এই কাজের জন্য আমার বাবা আমার উপর অভিমান করেছিলেন। বাবার কাছে আমি ক্ষমা চাইতে পারিনি। তাহেরা বেগম রেগে গিয়ে বলেন, খবরদার আমার সামনে চিৎকার করে কথা বলবি না। আমার মেয়ের আমি তোর চাইতে ভালো বুঝি। গায়ে পড়ে উপদেশ দেওয়ার চেষ্টা করবি না। মেয়েকে বড় ঘুবিয়ে দিব, তা তোর সহ্য হচ্ছে না। স্বামী পরাজিত সৈনিকের মতো সোফায় হেলান দিয়ে বসে পড়লেন। পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা ও চায় তার বোনের একটা ভালো জায়গায় বিয়ে হোক, বোন সুখে থাকুক। নিতু ফিরে এসে দেখে শামীম এসেছে। কেউ না বলে দিলেও নিতু বুঝতে পারলো এ তামিমের ছোট ভাই শামীম। দুই ভাইয়ের চেহারায় অনেক মিল। নিতু এগিয়ে গিয়ে শামীমকে সালাম দিল। শামীম হকচকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? নিতু হেসে বলল, আমি নিতু। শামীম কিছুটা বিরক্ত হলো নিতু নামটা শুনে। এই মেয়ে যার জন্য তামিম নবনীকে ছেড়েছে, এই মেয়েটাই নবনীর সংসার ভেঙে দিয়েছে। মনে হতে স্বামী ভুরু কুচকে গেলেন। নিতু হেসে বললেন, আপনি মনে হয় আমাকে এখানে একসেপ্ট করছেন না, অথবা আমাকে দেখে বিরক্ত হচ্ছেন। খাবার খেয়েছেন কি? চা কি কফি কিছু খাবেন? কিছু খেতে হলে আমাকে ডাকবেন, আমি করে দেব। শামীম কোনো কথা বলল না। নিতু নিজের রুমে চলে গেল। তাহেরা বেগম নিতুর রুমে গিয়ে আদেশের সুরে বললেন, কাল অফিস যাবে না, 11টার দিকে বাসায় গেস্ট আসবে লুবিনাকে দেখতে। ওদের জন্য সব রকমের খাবারের ব্যবস্থা করবে। সকালে উঠে ভাত, পোলাও, চিকেন, বিফ, মাটন, ফিশ, স্ন্যাক, সব কিছু চাই আমার। নিতু হাই তুলতে তুলতে বলল, আমি রোবট নই। আপনার মেয়েকে দেখতে আসবে, তার ব্যবস্থা আপনিও করবেন। বড় ভাইয়ের বউ হিসেবে আমি থাকতে পারি উপস্থিত, কিন্তু তাকে অন্যভাবে নেওয়ার সাহস করবে না। আমি বাসার কাজের মহিলা নেই, বড়জোর আপনাকে একটু হেল্প করতে পারি গেস্টদের খাবার সার্ভ করতে। আপনার বাড়ির ছোটো বউ যদি সারাদিন অন্য ছেলেদের সাথে সময় কাটিয়ে সংসারের মনোযোগ না দিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে পারে, তাহলে আমিও তা পারি। আমি তবু করি না, কেননা আমি এই শিক্ষা পাইনি আমার পরিবার থেকে। তাই বলে আবার আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না। আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাহেরা বেগম চাপা ক্রোধ নিয়ে
নিতু রুম থেকে বেরিয়ে আসলেন। বসার রুমে বসে শামীম সবটা শুনতে পেল এবং শুনে একটা অদ্ভুত প্রশান্তি শামীমের মন ভরে গেল। শামীম একটু খারাপ লাগলো না তার মায়ের সাথে বড় ভাইয়ের বউয়ের এরকম ব্যবহারে, বরং আনন্দিত হলো এই ভেবে যে এতদিনে একজন উপযুক্ত জবাব দিয়েছে। তবে আফসোস হলো নবনীর জন্য। নবনী যদি এভাবে সাহস করে রুখে দাঁড়াতে, তবে হয়তো এভাবে সংসারে ভাঙন দেখা দিত না, এত তাড়াতাড়ি বাবাকে হারাতে হতো না শামীমের। বাবার সাথে যে এখনও অনেক কথা বলা বাকি ছিল শামীমের, আর কি এই জন্মে বাবাকে বলা হবে? আজীবনের জন্য এতিম উপাধি দিয়ে বাবা হারিয়ে গেল এক বুক অভিমান নিয়ে। শামীম তো পারল না বাবার সেই অভিমান ভাঙাতে। সেই চেষ্টা করবার আগে সে বাবা ফাঁকি দিয়ে চলে গেল। তাহেরা বেগম নিজের রুমে শুয়ে পড়ল। শামীম সোফাতে শুয়ে পড়ল। লুবনা নিজের রুমে রূপচর্চা করছে, দিশা মেসেঞ্জারে ব্যস্ত। এতদিন পর স্বামী বাসায় এসেছে, অথচ তাতে দিশার কোনো মাথা ব্যথা নেই। ফ্লোরে বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো নিতু। বারবার নিতুর মনে হতে লাগলো এই নবনী কি সেই মেয়ে যার সাথে তামিমের বাবা তামিমের বিয়ে দিতে চেয়েছিল। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে নিতু। ঘড়ির কাঁটা একটার ঘরে পৌঁছে গেছে, অথচ তামিম এখনও বাসায় ফিরেনি। নিতুর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাইরে তাকে যতই শক্ত মনে হয়, ভেতর থেকে সে ততই ভঙ্গুর। তা কি কেউ জানে ভালোবাসার কি অপরিম শক্তি? একজন কঠোর হৃদয়ের মানুষকেও মনকে ভেঙে চুরমার করে দেয় অনায়াসে। নবনী মেঘের সাথে কথা বলতে গিয়ে বারবার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। কিছুতেই বলতে পারছে না নবনী। অবশ্য মেঘ নবনীকে কথা বলার সুযোগও দিচ্ছে না, নিজেই সব বলে যাচ্ছে। যেন কত বছর ধরে মেঘ কারোর সাথে কথা বলতে পারেনি, তাই জমানো সব কথা প্রকাশ করছে নবনীর কাছে। অথচ ব্যাপার হলো মেঘ নবনীকে ফ্রি হবার টাইম দিচ্ছে। শুরুতেই যদি নবনীকে বারবার কথা বলো না কেন এসব বলে, তবে নবনী বিব্রত হবে বারবার। এর চাইতে ভালো নবনীর আগে ফ্রি হয়ে নিক, তারপর নিজ থেকে কথা বলবে। এরকম হাহু করবেন না। অবশ্য এই হাহু শুনতে মেঘের ভীষণ ভালো লাগছে। ভালোবাসার মানুষের সব কিছু সবার এত ভালো লাগে, এত মধুর হয় ভালোবাসার ব্যাপারটা। এত বেশি মধুর কেন? তাহেরা বেগমের রাতে ঘুম ভালো হয়নি। বারবার ঘুম ভেঙে গেছে। ঘুমে ধরেছে ভোর রাতে। ঘুম থেকে উঠতে উঠতে তার সকাল 10টা 25 বেজে গেল। এত দেরিতে ঘুম ভাঙায় তাহেরা বেগম আঁতকে উঠলেন। এত বড় পরিবার থেকে আজ সম্বন্ধ আসছেন, তাদের সামনে সেই অনুপাতে তো খাবার দিতে হবে। অথচ তিনি এখনও বিছানায়। নিজের উপর নিজেরই রাগ হলো। তাড়াতাড়ি করে উঠে বের হয়ে দেখেন খাবারের ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে। পা টিপে টিপে তাহেরা বেগম রান্নাঘরের দিকে গেলেন। গিয়ে দেখেন নিতু চুলায় পিঠা বানাচ্ছে। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলো খাবারের ডিশ দেখা যাচ্ছে। হৃদচিস্তে তাহেরা বেগম এসে দেখতে লাগলো কী কী করা হয়েছে। দেখে তিনি ভীষণ চমৎকৃত হলেন। ইতিমধ্যে বিফ, রোজেলা, চিকেন রোস্ট, কোরমা, মাটন, ইলিশ ভাজা, ডিমের কোরমা, চিংড়ি দিয়ে করলা ভাজা, 2 রকম ভর্তা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল, চিংড়ির মালাইকারি, দুধ পুলি, পায়েস, দুধ চিতই পায়েস বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এত আইটেম দেখে তাহেরা বেগম চমকে গেল। তিনি নিজেও এত আয়োজন করতেন না নিশ্চিত। মনে মনে ভীষণ ভালো লাগলো তার। তবুও কিচেনে ঢুকে বললেন, এসব আদিক্ষেতা দেখাতে কে বলেছে তোমাকে? আমার মেয়ে যখন, আমারই তো ঠেকা পড়েছে। আমার কাজ আমি নিজেই করতাম। তোমার এত দয়া দেখিয়ে কাজ করতে হবে না আমার মেয়ের জন্য। কে জানে কোন খাবারে কি মিশেছ? নিতু সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়েছে, সারা মুখ লাল হয়ে গেছে এই রাত থেকে চুলার পাশে দাঁড়িয়ে কাজ করতে করতে। তাহেরা বেগম আমার কথা শোনার পর নিতু বলল, এই যে এখানে পাটিসাপটা পিঠা বানানোর ডো করা আছে, ক্ষীর করা আছে, ক্ষীর দিয়ে বাকি পিঠা আপনি বানিয়ে নেন। আমি এখন পোলাও করিনি, তাও করে নিন আপনি। বাকি আপনার যা ভালো লাগে তা করুন। তাহেরা বেগম যেখানেই রেখে নিতু রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। রুমে এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল নিতু। সারা শরীর ভীষণভাবে কাঁপছে। তামিম রাতে বাসায় ফেরেনি। নিতু সারা রাত তাই জেগেছিল তামিমের অপেক্ষায়। জেগে থাকতে থাকতে নিতুর মনে হলো অযথা বসে থেকে কী লাভ, এর চাইতে কাজ করা শুরু করি, তাহলে সময় কেটে যাবে। সকালেও আমাকেও করতে হবে এসব, আগেই করে রাখি বরং। এই ভেবে নিতু রাত থেকে রান্না করা শুরু করে দিল। শরীরে সকল ক্লান্তি যন্ত্রণা চাপিয়ে একটা চিন্তায় মাথায় উকি দিতে লাগলো। তামিম বাসায় ফেরেনি রাতে। নিতু নিজেকে আর সামলাতে পারল না। সারা রাত নিজেকে অনেকভাবে কন্ট্রোল করে রেখেছে। তামিমকে কল দেয়নি, কিন্তু এখন যেন আর পারছে না। বেহায়া মনটা উদ্গ্রীব হয়ে উঠেছে তামিমকে কল দিতে। বাইরে রোদ উঠেছে কেমন তেজহীন। নিতুর মনে হলো তার সাথে সাথে সূর্যও বুঝি মন খারাপ, শীত আসি আসি করছে। শেষ রাতের দিকে কিছুটা ঠান্ডা পড়ে। সেই ঠান্ডা নিতু তামিমকে ভীষণভাবে জড়িয়ে ধরে। আজ ভীষণ মনে পড়ছে এসব। নিতু জানলা খুলে তামিমকে কল দিল। রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না কেউ। নিতু আবারও কল দিল, ফোন এবার সুইচ অফ। বুক ছিঁড়ে একটা হতাশার নিঃশ্বাস বের হয়ে এলো। ভালোবেসে ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার পরও যদি সেই ঘরে সুখ না থাকে, তবে সেখানে সম্পর্ক বয়ে বেড়ানো মানে কি? আত্মবিশ্বাসী নিতু অথচ মনে প্রাণে
চাই একবার তামিম তাকে আগের মতো ভালোবাসুক। নিতু নিজের জানও দিতে পারে তামিমের জন্য, কিন্তু তা কিছুই হচ্ছে না। গত এক সপ্তাহ ধরে তামিমের মন ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। নিতুর সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করছে তামিম। নিতু সব সয়ে যাচ্ছে। ভালোবাসা কি এরকম? ভীষণ প্রতিবাদী মনোভাবাপন্ন একটা মেয়েকেই ভীষণ বেহায় নির্লজ্জ করে দিচ্ছে। নিতুর তাতে মোটেই আফসোস নেই, তবুও চায় তামিম মন ঠিক হয়ে যাক। বিয়ের আগে তামিম যেমন ছিল তেমনই হয়ে যাক এখন আবার। এজন্যই বুঝি মানুষ বলে, যাকে ভালোবাসে তাকে বিয়ে করো না। ভালোবাসার মানুষের দেওয়া অবহেলা সহ্য করা যায় না। অন্যের দেওয়া আঘাতের ক্ষত সহজেই মুছে যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া আঘাতের ক্ষত মুছে গেলেও অতীতে স্মৃতিতে তা তাজা হয়ে থাকে আজীবন। মেহমান আসলো 11:30টার দিকে। দিশা গিয়ে বসার রুমে আড্ডায় মেতে গেছে। তাহেরা বেগম মেহমানকে রেখে আসতে পারছেন না। নিতু একা একা সব গরম করে ওনাদের সামনে সার্ভ করে কুলাতে পারল না। শেষে বাধ্য হয়ে দিশাকে কঠিন গলায় বলল, দিশা, এদিকে উঠে এসো। ওদের নাস্তার ব্যবস্থা করতে হবে তো। বসে বসে কি হবে বললেই ওনাদের সমাধান করা হবে? না, মুরব্বী মানুষ আছেন, উনি কথা বলে, এদিকে কাজে সাহায্য করো তুমি। দিশার মাথায় রক্ত উঠে গেল নিতুর কথা শুনে। দিশা কিছু বলার আগে শামীম বলল, বেয়াক্কেলের মতো কথা বলতে বসে গেছো মেহমানদের নাস্তার ব্যবস্থা না করে। তোমার রিলেটিভ, তোমার উচিত ছিল এই ব্যাপারে সচেতন থাকা। ভাবি একা সব করছে, তুমি বসে বসে রয়েছো কেন এখানে? যাও ভাবির কাছে। দিশা নিজের বাবার বাড়ির মানুষের সামনে সিনক্রেট করতে পারল না। এখন সে কিছু বললে সব বাবা মায়ের কানে উঠবে। দিশার বাবা ভাইয়েরা এসব পছন্দ করেন না। জানতে পারলে ভীষণ অপমানিত হবে দিশা। নিজের রাগ সামলে উঠে গেল নিতুকে সাহায্য করতে। নাস্তার পর লুবনাকে নেওয়া হলো পাত্রের সামনে। নিতু ভালো করে পাত্রের দিকে তাকালো। কেমন বিশ্রীভাবে লোকটা লুবনাকে দেখছে। নিতুর অন্তরাত্মা কেঁপে উঠল। লোকটার দিকে তাকালেই কেমন চরিত্রহীন মনে হয়। চোখ দিয়ে লুবনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পরখ করে ফেলছে সে। এরকম এরপর নিতুর দিকে তাকালো। নিতু চমকে ভেতরের দিকে চলে গেল। মনের ভেতর সতর্ক সংকেত বেজে উঠছে নিতুর। এখানে লুবনাকে কিছুতেই বিয়ে দেওয়া উচিত নয়। আর একবারও নিতু ওদের সামনে গেল না। মেহমান বিদায় নিল 3টার দিকে। যাবার সময় বলে গেল পাত্রী তাদের পছন্দ হয়েছে। আগামী শুক্রবার তারা এঙ্গেজমেন্ট করতে চায়। সবাই চলে যাওয়ার পর নিতু লুবনাকে দিকে তাকালো। লুবনা ভীষণ আনন্দিত হয়ে গেছে। ছেলে লুবনার হাতে 5,000 টাকা দিয়েছে। লুবনা দিশাকে ফিসফিস করে বলল, তোমার ভাই ভীষণ রোমান্টিক ভাবি। আমার হাতে টাকা দেওয়ার সময় কেমন করে আমার হাতটা ধরছিল, আমার ভাবতেই শরীর শিউরে উঠছিল কেমন, বলে লজ্জা পেল লুবনা। নিতু শুনে হতাশ হলো। লুবনা নিতুকে জিজ্ঞাসা করলো, তুমি রাজি বিয়েতে? লুবনা বিরক্ত হয়ে বলল, রাজি না হওয়ার কি আছে? এরকম ধনী ছেলে কি সবসময় এসে বসে থাকবে আমার জন্য? নিতু আর কিছু না বলে শামীমের কাছে গেল। কোনো ভনিতা ছাড়াই বলল, এই বিয়েটা কি বন্ধ করা যায় না? শামীম হেসে বলল, লাভ হবে না। মাকে আমি 1000বার বুঝেছি, মা কিছুতেই শুনবে না। আমি লুবনাকেও বলেছি, সেও স্বপ্নে বিভোর হয়ে আছে। দিশা এদের সবার ব্র্যান্ড ওয়াশ করে দিয়েছে, কোনো কথাই এদের মাথায় ঢুকছে না। নিতুর ভীষণ কষ্ট পেল এসব শুনে, কিন্তু লুবনা রুমের বাইরে দাঁড়িয়ে শুনে তাহেরা বেগম আর তার মেয়ের কত প্ল্যানিং শুরু হয়ে গেছে এখনই। নিতু নিজের রুমে চলে গেল। তামিম ফোন বন্ধ, এখনও বন্ধ। নিতু হঠাৎ করে এই পৃথিবী কেমন অসহ্য লাগতে লাগলো। এত বড় পৃথিবী তার একান্ত আপন বলে কেউ নেই। সকালে কলিং বেলের শব্দে নবনীর ঘুম ভাঙল। দরজা খুলে দেখে মেঘ দাঁড়িয়েছে, গায়ে একটা টি শার্ট, একটা নীল জিন্স। অথচ কি ভীষণ ফ্রেশ লাগছে তাকে। মেঘের মুখখানা এত আদুরে মনে হচ্ছে কেন যেন আজ। নবনীর ইচ্ছে হলো মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতে, কিন্তু আর সম্ভব হলো না। হাসেম আলী রুম থেকে বের হয়ে বলো, মাস্টার আসছে নবনী, ভেতরে আইতে দে। কাল আসলো না, আমি তো চিন্তায় পড়ে গেছি। একলা একটা মানুষ, কোনো অসুখ টসুখ হয়েছে কিনা কে জানে। স্যার, আপনি মেসেজ ঠিকানা একটু দিয়ে যাইয়েন, আপনারে কোনো অসুবিধা হলে যাতে যাইতে পারি। নবনী ঠোঁটে কামড়ে হাসলো মেঘের দিকে তাকে। এবার জব্দ হবে মেঘ। অথচ মেঘ যেন আগের থেকে জানতো এরকম কিছু হবে। একটা কাগজ বের করে হাসেম আলীকে দিয়ে বলল, এই নিন চাচা, এটাই আমার ঠিকানা। নবনী হতভম্ব হয়ে গেল। মেঘ নবনীর দিকে তাকিয়ে চোখ মেরে বলল, একটু পানি দিবেন প্লিজ। তারপর ফাল্গুনিদের রুমে গিয়ে বসলো। আমার স্টুডেন্টরা কই, পড়তে বসে যাও সবাই। ফাল্গুনি আর চৈতালির সাথে মেঘের ভীষণ ভাব হয়েছে। দুজন গাল ফুলিয়ে রইল। চৈতালি বলল, ভাইয়া তুমি গতকাল আসুনি কেন? আমরা তোমার অপেক্ষায় ছিলাম। জানো, গতকাল আপা আমাদের পড়িয়েছে, তোমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে। ফাল্গুনি গলার স্বর নিচু করে বলল, ভাইয়া আমি বলি বাকিটা। আপা বলেছে তুমি নাকি আমাদের ঘোড়ার আন্ডা পড়াও। পড়াতে পারো না মোটেও, অযথা সময় নষ্ট করো। আমরা দুজন তাই গতকাল থেকে আপার সাথে কথা বলিনি। মেঘ তাকিয়ে দেখে নবনী এসে দাঁড়িয়ে আছে পিছনে। ফাল্গুনির চুলের মুঠি ধরে বলল, এই তাহলে আসল ঘটনা তাই না? এজন্য আমার সাথে কথা বলা হয়নি? তোদের স্যারের সামনে বলছি, তোদের স্যার একটা গণ্ডমূর্খ, কিছুই পারে না। মেঘ মুচকি আসলো নবনীর কথা শুনে। তারপর নিজের ছাত্রীদের উদ্দেশ্য করে বলল, তোমরা বলো, খালি কলসি বাজে বেশি, এর ইংরেজি কী হবে?
দুজনের সমন্বয়ে চিৎকার করে ইংরেজি বলল। নবনী টেবিলের উপর ধপ করে গ্লাসটা রেখে দিয়ে চলে গেল। দুই বোন হাসতে হাসতে গড়াগড়ি খেলো। তাদের প্রিয় স্যারকে নিয়ে বাজে কথা বলা উচিত জবাব পেয়েছে। মেঘ পকেট থেকে 3টা ডেইলি মিল্ক চকলেট বের করে দুজনকে দিল। এটা তোমাদের আপার জন্য, আমি চলে গেলে দিবে তোমরা, এবার পড়তে বসো। নবনী রুমে বসে একটা বই পড়ছে। মেঘ টেক্সট এলো তখন। নবনী পড়ে দেখে মেঘ লিখেছে ভীষণ তৃষ্ণা পেয়েছে। নবনী রিপ্লাই দিল, পানি রেখে এসেছি, খেয়ে নিন। মেঘ আবার মেসেজ দিল, এই তৃষ্ণা যে কাউকে দেখার তৃষ্ণা, আকণ্ঠ জলপান করলে কি এই তৃষ্ণা মিটবে? নবনী কেমন লজ্জা লাগলো। এটা পড়ে যেন সারা শরীর অবশ হয়ে এলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো, বুকের ভেতর ড্রিম ড্রিম করতে লাগলো। লজ্জায় নবনী বের হতে পারলো না। এই মানুষটা এত ঠোটকাটা কেন? হুট করে কী কথা থেকে কী কথায় চলে যায়। সে কি বোঝে না এসব শুনলে নবনীর কেমন ঘোর ঘোর লাগে, নিজেকে পাগল পাগল মনে হয়। মেঘ যাওয়ার সময় জোর গলায় বলল, চাচা চাচি, ভীষণ তৃষ্ণা পেয়েছে আমার। নবনী ম্যাডামের কাছে একটু লেবুর শরবত চাইলাম, দিলেন না তো উনি। উনি ব্যস্ত মনে হচ্ছে। আচ্ছা থাকুক, আমি বাইরে কোথাও ভ্যান থেকে খেয়ে নিব। রাবেয়া বেগম রান্না চড়ছেন। মেঘের কথা শুনে তিনি ভীষণ লজ্জা পেলেন। ছুটে এসে বলে, না না বাবা দাঁড়াও, শরবত খেয়ে যাও। চৈতালি আর ফাল্গুনি এসে বলল, স্যার তো সেই কখন সকাল থেকেই এসেই শরবত চেয়েছে, আপা দিলই না মা। রাবেয়া বেগম মেয়ের ব্যবহারে ভীষণ লজ্জিত হলেন। নবনী রুমে গিয়ে দেখলেন নবনী আপন মনে হাসছে। মেয়েকে ধমক দিয়ে বললেন, মাস্টার তোর কাছে সেই কখন এক গ্লাস শরবত চাইছে, তুই দিলি না কেন? এতক্ষণ তুই শরবত বানাইয়া দিবি নবনী? আমার হাতের মাইর খাবি নইলে। মাস্টার মানুষের সাথে এরকম বেয়াদবি আমি সহ্য করুম না। ওনারা সম্মানীয় মানুষ, সম্মান দিতে শেখ। নবনী হতভম্ব হয়ে বলল, উনি কখন শরবত চাইলো আবার? মিথ্যে কথা মা। রাবেয়া বেগম রেগে বললেন, হ্যাঁ উনি এত বড় মানুষ এক গ্লাস শরবতের জন্য মিথ্যে কথা কইব? উনি মনে হয় জীবনে শরবত চোখে দেখে নেই। এই দুনিয়ায় তুই একমাত্র সর্বদলই হয়েছিস তোর হাতে শরবত খাওয়ার জন্য। এখন উনি মিথ্যে কথা কইতেছে। আমার দুই মাইয়াও তো মিথ্যুক, ওরাও তো কইছে তোর কাছে ওগো স্যার শরবত চাইছে, তুই দেশ নেই। একটা এতিম পোলা, এতিমের প্রতি তোর দেখি কোনো মায়া দয়া নেই। এত বড় চাকরি, আল্লাহ দেখবো না? অন্তরে মায়া দয়া আল্লাহ দেখবো। নবনী মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি এমন রিয়েক্ট করছো সামান্য একটা ব্যাপার নিয়ে? রাবেয়া বেগম রেগে বললেন, তুই কি শরবত বানাতে যাবি নাকি আমি রান্নাঘরে হাতাই না তোরে মারমু? নবনী কথা না বাড়িয়ে ছুটে গেল রান্নাঘরের দিকে। তারপর শরবত বানিয়ে মেঘের সামনে নিয়ে গেল। মেঘের ভিতর দ্রিম দ্রিম করছে। নবনীর মনে হলো সবাই যেন সেই শব্দ শুনতে পেল। মেঘ কিছু নিঃস্বরে বলল, এতক্ষণে তৃষ্ণা মিশছে আমার বিবিজানকে দেখে। তারপর জোরে একটা চিনির কৌটা, মনে হচ্ছে লবণ রেখেছে চাচি, উনি তো চিনির বদলে লবণ দিয়ে রেখেছেন। উফ, এত লবণাক্ত শরবত, তবু খেয়ে নিচ্ছি। আমার কপাল তো বসায় বানানো খাবার জোটে নেই। বাইরে খাবার সুস্বাদু হলেও বাসার খাবার অস্বাস্থ্যকর, তা যতই লবণাক্ত হোক। তারপর বিদায় নিয়ে মেঘ চলে গেল। রাবেয়া বেগম মেঘ দিকে এমনভাবে তাকালেন, নবনী মনে হলো সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বুঝি ভস্ম হয়ে যাবে। নিজের রুমে গিয়ে নবনী দরজা লাগিয়ে দিল তাড়াতাড়ি। মনে মনে মেঘের গুষ্টি উদ্ধার করে বলল, ঠিক আছে, কাজ করলে তো আজ অফিসে গিয়ে মেঘের সাথে একচোট ঝগড়া করে নেবে। অফিসে গিয়ে নবনী জানতে পারল অফিস থেকে তাদেরকে 3 দিনের একটা ট্যুরে নেওয়া হবে, যার সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে। শফিক আহমেদ এবং মাসুবা বেগমের বিবাহবার্ষিক উপলক্ষে এই ট্যুর, এবং সেখানে তাদের ইউনিভার্সিটি অনুষ্ঠান করা হবে। নবনী ডেস্কে বসে কাজ করছে। কিছুক্ষণ পর পর মাথা তুলে মেঘের কেবিনের দিকে তাকাচ্ছে। দু একবার দুজন চোখাচোখি হয়েছে। এর মধ্যে সিমলা কল দিল। অনেকদিন পর সিমলার কল পেয়ে নবনী লজ্জা পেল কিছুটা। অনেকদিন ধরে নবনী সিমলাকে কল দেয় না, দিবে দিবে করে দেওয়া হয় না। কে জানে সিমলা হয়তো রেগে আছে। কল রিসিভ করতে সিমলা উচ্ছ্বাসিত হয়ে বলে, নবনী আমি আর তুমি কিন্তু একসাথে বসবো কেমন? নবনী আমতা আমতা করে বলো, আমি যাবো কি না তো এখনও শিওর না। সিমলা অবাক হয়ে বলো, কী বলো তুমি? তোমার জন্য এত প্ল্যান মেঘের, তুমি না গেলে কী হবে? নবনী হতভম্ব হয়ে বলল, আমার জন্য প্ল্যান মানে? সিমলা ষড়যন্ত্র ভঙ্গিতে বলল, তুমি একদিন কথায় কথায় আমাকে বলেছিলে তোমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তোমার ভীষণ ইচ্ছে জামলং যাওয়ার। আমিও তখন মেঘকে বলেছিলাম। মেঘের সেটা মনে আছে। মামার মেয়ের অ্যানিভার্সারি উপলক্ষে করে মেঘ তাই প্ল্যান করলো জাফলংয়ে যাবার। শুধু তোমার ইচ্ছে পূরণ করতে অফিসের সব স্টাফ, নিজের সব আত্মীয় স্বজন নিয়ে জাফলং যাওয়ার প্ল্যান করছে। প্লিজ নবনী, তুমি অমত করো না। নবনী হতভম্ব হয়ে বসে রইল। ফোন রাখতে যেতেই দেখে মেঘ মেসেজ দিয়েছে, এক গ্লাস পানি দরকার। নবনী রিপ্লাই দিল না। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এই যে এত ভালোবাসা, এত যত্ন, এসব কতদিন থাকবে? এটা কি সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের মেহ? এসব যদি অভিনয় হয় তাহলে নবনী কি সহ্য করতে পারবে? নবনীকে আরও একবার হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারবে? মেঘ নবনীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে নিজেই চিন্তায় পড়ে গেল। এই মেয়েটা হঠাৎ এরকম কি ভাবছে?
মেঘ উঠে এলো কেবিন থেকে, নবনীর সামনে এসে দাঁড়িয়ে বেকুল হয়ে জিজ্ঞাসা করলো, নবনীতা কি হয়েছে তোমার? আমাকে বলো নবনীতা, তোমাকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? নবনীর কান্না এলো। মেঘকে হারিয়ে ফেলার ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল নবনী। মেঘ দিশেহারা হয়ে গেল। নবনীর কান্না দেখে নবনীর চেয়ারের পাশে হাঁটু মুড়ে বসলো ফ্লোরে। তারপর ব্যাকুল হৃদয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলো নবনীকে। মেঘ বেকুল স্বর প্রায় সবাই শুনতে পেল। নবনীর কান্না থামাতে মেঘ উঠে দাঁড়ালো। নবনী মেঘের এরকম ব্যাকুলতা থেকে কিছুটা লজ্জা পেল। নিজের কান্নাকাটির জন্য নিজেই অপ্রস্তুত হয়ে গেল। ইমোশনাল হয়ে কান্নাকাটি করে ফেলেছ, কিন্তু তাতে মেঘ যে এরকম রিয়াক্ট করবে নবনী ভাবেনি। লজ্জায় নবনীর মাথা কাটা গেল। রক্তিম হয়ে নবনী বলল, আপনি এরকম ব্যস্ত হচ্ছেন কেন? মেঘ বিষণ্ণ হয়ে বলল, তুমি কাঁদলে যে আমার পৃথিবী এলোমেলো হয়ে যায় নবনী। তোমার মুখে হাসি না থাকলে আমার পুরো পৃথিবীর মেঘটা ঘনঘাটা দেখা যায়। নবনী জিজ্ঞাসা করলে, এই ব্যাকুলতা, এই টান, এই ভালোবাসা কতদিন থাকবে? এক সময় যদি বদলে যায়? মেঘ উত্তর দিল, মেরি জান, যদি কখনো এরকম হয় তবে মনে রেখো, এই পৃথিবী থেকে ভালোবাসা শব্দটা উঠে গেছে। সেদিন আর গাছেরা ভালোবেসে ফুল ফোটাবে না, পাখি ভালোবেসে গান শোনাবে না, নদী ভালোবেসে সাগরে মিশবে না। যতদিন এসব স্বাভাবিক নিয়মে থাকবে ততদিন এই মেঘ তোমাকে পাগলের মতো ভালোবেসে যাবে। নিঃশ্বাস থাকা পর্যন্ত এই ভালোবাসা কমবে না। নবনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে যেতে দেখতে পেল কর্নারের টেবিলে ছোট্ট একটা জটলা। 4-5 জন মেয়ে মাথা এক করে হাসাহাসি করছে। নবনী আশেপাশে তাকালো। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। কেউ মনোযোগ খাবার খাচ্ছে, আর কেউ ফোনে কথা বলছে, আবার কেউ কেউ চ্যাটিং করছে, কেউ বা ফাইল নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে। পাশে গরম কফির মগ ধোয়া ছাড়তে ছাড়তে ক্লান্ত হয়ে থেমে গেছে। নবনী একটা স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে মাঝখানে টেবিলে বসলো। নবনী জানে সিসি ক্যামেরায় মেঘ নবনীকে তাকিয়েছে, তাই সেভাবে বসলো যাতে মেঘের দেখতে অসুবিধা না হয়। আশেপাশে কোথাও তামিম বা নিতুকে দেখা যাচ্ছে না। নবনী কিছুটা চিন্তিত হলো। নিতু মেয়েটার জন্য নবনীর মনে কেমন একটা মায়া জন্মেছে। মেয়েটাকে দেখলে মনে হয় যেন নবনী ভীষণ চেনা। নবনী আগে অবাক হতো খুব, যেই মেয়েটার জন্য সংসার ভেঙেছে সেই মেয়েটার সাথে সে কেমন নির্দ্বিধায় হেসে কথা বলেছে। বাস্তব সবার চাইতে বেশি ভালো লাগছে তার সাথে কথা বলতে। এখন অবশ্য নবনীর অবাক লাগে না। নবনী বিশ্বাস করে তার জন্য উত্তম কিছু ছিল বলে আল্লাহ তামিমকে জীবন থেকে তাকে দূরে সরিয়ে রেখেছেন। নয়তো কি নবনী কখনো এরকম পাগল করা ভালোবাসা পেত? মেঘকে কখনো ভালোবাসতে পারত? ভালোবাসার এই অংশ তো নবনীর কাছে আজীবন অজানা থেকে গেল। খাবার শেষ করে নবনী বের হতে যেতে শুনতে পেল গোল হয়ে বসে থাকা সব কটা মেয়ে সমন্বয়ে হেসে উঠছে। নবনী পেছন ফিরে তাকালো, দেখলো ওরা সবাই নবনীর দিকে তাকিয়ে কিছু বলছে আর হাসছে। পাত্তা না দিয়ে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। অফিস ছুটির পর নবনী বাসের জন্য দাঁড়ালো। মেঘ এসে নবনীর পাশে দাঁড়ালো। নবনী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? মেঘ হেসে বলে, কি জানি, বুকের ভেতর কেমন আনচান করছে বারবার। তোমাকে দেখতে ইচ্ছা করছে ভীষণ, তাই ছুটে এলাম। আজকাল নিজেকে 18 বছরের তরুণ মনে হয়, সদ্য যে ভালোবেসেছে কাউকে। নবনী আর কথা বাড়ল না, লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। মেঘের এসব কথা নবনী রক্তিম করে তোলে। নবনী নিজেকে খোলা ফসলের মাঠ মনে হয়, যেখানে বাতাস হয়। মেঘের নবনীর সর্ব অঙ্গে শিহরণ করে তোলে। কেঁপে কেঁপে ওঠে নবনী তখন। কিছু উৎসুক হয়ে মেঘ বলল, নবনীতা অফিস থেকে জামলং ট্যুরে যাবে আমাদের সিওর ইউনিভার্সিটি উপলক্ষে। অফিসে সবার যেতে হবে। আমি ভীষণ খুশি হব তুমি আমার সাথে গাড়িতে করে যাও। নবনী হাসলো মেঘের কথা শুনে। জামলং কেন যাওয়া হচ্ছে তা সিমলার থেকে নবনী জেনেছে। মেঘকে সেসব না বলে নবনী বলল, অন্য সবাই কিভাবে যাবে? মেঘ বলল, বাস না হবে সবার জন্য। নবনী বলল, অন্যরা যেভাবে যাবে আমিও সেভাবে যাব। পার্সোনাল কোনো সুবিধা আমার চাই না। মেঘ আশাহত হলো কিছুটা। নবনী বলল, আচ্ছা ট্রেনে যাওয়া যায় না? আমার ট্রেনে চড়া হয়নি কখনো। মেঘ বলল, তুমি বললে তো আমি তোমার জন্য ফ্লাইটের যাবার ব্যবস্থা করতেও রাজি। ট্রেন সেখানে কী আর ব্যাপার। নবনী মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল, এত ভালোবাসা? মেঘ দুপা এগিয়ে এসে বলল, অনেক ভালোবাসা। নবনী ভীষণ কাছে গিয়ে মেঘ দাঁড়ালো। জেন্টস পারফিউমের ঘ্রাণ নবনীর নাকে ভেসে এলো। কি মাতাল করা একটা স্নিগ্ধ ঘ্রাণ। নবনী পিছিয়ে গেল দ্রুত। এই মাতাল করার ঘ্রাণ নবনীর সহ্য হচ্ছে না। মেঘ মুচকে এসে বলল, ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিতে চাই নবনী। তামিম সারা দিনে আর বাসায় ফিরেনি। ফোন অন পায়নি নিতু তামিমের। এই পর্যন্ত 78 বার ট্রাই করেছে নিতু। বিষণ্ণ হয়ে নিতু নিজের রুমে ফ্লোরে বসে আছে। নিতু নিজেকে কেমন অচেনা মনে হচ্ছে। একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এত অস্থির হয়ে আছে ভাবতেই নিতুর কান্না পায়। শুধুমাত্র ভালোবাসার মানুষটার জন্য নিতু এত উতলা হয়ে উঠছে, তা কি সেই মানুষটা কখনো জানতে পারবে? সারাদিন নিতুর এভাবে কেটে গেছে, বুকের ভিতর দম বন্ধ করা যন্ত্রণা নিয়ে। কাউকে বলতে পারে নাই নিতু এই অসহ্য যন্ত্রণার কথা। সন্ধ্যায় তাহেরা বেগমের বাসায় রুমে বসে নিতু ডাকলো। তারপর কঠোর স্বরে বলল, কুরবানি ঈদে চলে এসেছে জানোই তো। তোমার বাবা মাকে কি বলেছ গরু কেনার কথা? নিতু অবাক হলো। আমার বাবা মা গরু কিনবে না কি কিনবে সেটা তাদের ব্যাপার, সেখানে আমি কথা বলতে যাব কোনো? তাহেরা বেগম দাঁত কিরমিরিয়ে বললেন, কেন,
তোমার মা বাবা জানে না মেয়ের শ্বশুরবাড়িতে প্রথম কুরবানি ঈদের গরু পাঠানোর প্রচলন আছে? এমনিতে তো তোমার বাবা মা কোনোদিন দায়িত্ব পালন করছে না। রমজান ঈদে ইফতারি আইটেম, সেমাই, চিনি এসব কিছু পাঠালো না। আমাদের সবার জন্য পোশাকও পাঠালো না। এবার কুরবানি ঈদে গরু না পাঠালে ভীষণ খারাপ হবে। নিতু হেসে জিজ্ঞাসা করলো, এত বছর বুঝি আপনারা রমজানে ইফতারি না করে থাকতেন? নাকি আপনাদের বাসায় কখনো সেমাই আনা হয়নি? সেই সামর্থ্য আপনাদের নেই। অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে যারা মানুষকে এসব দিয়ে থাকেন। রমজানে এত অভাব হলে সেখানে লাইনে দাঁড়াতে পারতেন সবাই মিলে। এতদিন কি আপনারা পোশাক পরতেন না ঈদের দিন? তাহলে আমার বাবার বাড়ি থেকে পোশাকের অপেক্ষায় থাকার মানে কি? আর আমার বাবার বাড়ি থেকে পাঠানো গরু দিয়ে কুরবানি দিতে হবে কেন? আপনার কি সামর্থ্য না আপনি কুরবানি দিবেন না? এত বছর কি আশেপাশের লোকজন আপনার জন্য গরু কিনে পাঠাতো না? তাহেরা বেগম অগ্নিশর্মা হয়ে বললেন, মুখে চ্যাটাং চ্যাটাং কথা বলা ছাড়া আর কি জানো? বিয়ের পর মেয়ের বাড়ি থেকে খাট, ফার্নিচার, নানা জিনিসপত্র দেওয়া লাগে। সেসব কি জানে না তোমার বাবা মা? তোমার বাবা মাকে শুধু এটাই জানে কিভাবে মেয়েদের বেতনের টাকা ভাগ বসাতে হয়। ফকিন্নির ঘরের মেয়ে বউ করে আনার এই এক সমস্যা। এরা ক্লাস মেনটেন করতে চলতে জানে না। নিতু মুচকি হেসে বলে, আপনার বুঝি এতদিন ফুটপাতে ঘুমাতেন, তাই ছেলের শ্বশুরবাড়ি থেকে ফার্নিচার দিয়ে ঘর সাজাবেন সেই আশায় বসেছিলেন? আপনি এত বছর সংসার করে নিজের সংসারে নিজের মন মতো সাজাননি ছেলের শ্বশুরবাড়ি আসায়? তাহলে তো আসল বলতে হয় আসল ফকিন্নি আপনি নিজেই, যে অন্যের বাড়ির জিনিসপত্র আশা করে থাকেন। আমার বাবা মা উপার্জনের টাকা নেন, আপনারা আপনার ছেলের এক পয়সাও সেখানে নেই। আমার টাকা আমার বাবা মায়ের সম্পূর্ণ বৈধ, তাদের হক আছে এই টাকায়। বরং আপনার কোনো অধিকার নেই আমার টাকায়। আমার বাবার বাড়ি থেকে ফার্নিচার আশা করে। স্বামী পাত্রিকায় মুখ গুছে হাসতে লাগলো নিতুর কথা শুনে। তাহেরা বেগমের বলার মতো কথা খুঁজে না পেয়ে বললেন, বেয়াদবের মতো মুখে মুখে তর্ক শিখেছে, সংসার করা তো শেখেনি। কেমন বউ হলেও স্বামী 2 দিন 1 রাত বাসায় ফিরেনি, অথচ সে বেয়ায়ের মতো 3 বেলা খাবার গিলছে। স্বামীর চিন্তা মাথায় নেই তার, আমার সাথে তর্ক করতে এসছে। নিতু বিরক্ত হয়ে বলল, আপনার মতো আমি যেমন মা হলে আপনি একটু আগে জানতে পারলেন আপনার ছেলে গতকাল সকালে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় আসেনি? আপনি মা হয়ে নির্বিকার হয়ে থাকতে পারলে আমি বউ হয়ে কেন পারবো না? বউ হয়েছে বলে কি সব দায় আমার একার? তাহেরা বেগম লজ্জা পেলেন শুনে। মেয়ের বিয়ের উত্তেজনায় তার মনেই ছিল না বড় ছেলের কথা। একটু আগে স্বামী পত্রিকা পড়তে পড়তে তাকে জিজ্ঞাসা করলো তামিম বাসায় নেই কেন। তখন তিনি শামীমের থেকে জেনেছেন তামিম যে গত সন্ধ্যায় বাসায় আসেনি। তিনি ভেবেছেন নিতু জানে না এটা। এটা তিনি যে একটু আগে এই খবর পেয়েছেন, এখন দেখতে পেলেন এই মেয়ে সব শুনেছে। এর কান খরগোশের কানের মতোই হয়। তামিম বাসায় ফিরল রাত 10:30টায়। তামিমকে দেখে বাসার সকলে চমকে উঠলেন। নিতুর হাত থেকে পানির গ্লাস মেঝেতে পড়ে ভেঙে গেল। পুরো বাসায় পিনপত নীরবতা, সবাই চমকে আছে তামিমের দিকে। তামিমের দুই পাশে দুজন লোক দাঁড়িয়েছে, শক্ত করে তামিমকে ধরে আছে। তামিম সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। স্বামী ছুটে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে সোফায় এনে বসালো। লোক দুটো স্বামীকে উদ্দেশ্য করে বলল, মানুষের এরকম মাতলামি করে? ছি ছি, উনি কি বাজে কথা বলেছিলেন বারে বারে, মেয়েদের নিয়ে কেমন সব নোংরা কথা, রাস্তায় নবনী বলে কাউকে নিয়ে কী সব আবোল তাবোল কথা বলছেন। লোক দুজনের কাছে শামীম ক্ষমা চেয়ে নিল ভাইয়ের এরকম ব্যাপারে। তামিম অকারণে খিলখিল করে হাসতে লাগলো। তারপর দুই চোখ ছোট ছোট করে নিতুর দিকে তাকিয়ে বলে, এই এই, তুই কোন সাহসে আবার বাসায় এসেছিস? তোর বস কই এখন? কুত্তার মতো পা চাটতে চলে এসেছিস আমার কাছে? তুই কি ভেবেছিস তোর মতো বিবাহিতা মহিলাকে মেঘের মতো লোক ভালোবাসবে? মোটেও না। ওর তোর শরীরের উপর নজর। হা হা। এরকম বলে তামিম অপ্রকৃতিস্থ মতো খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। নিতু বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তামিমের দিকে। এই কাকে ভালোবাসেছে? এ কি সত্যি তামিম, যাকে নিতু নিজের সবটুকু উজাড় করে ভালোবাসা দিয়েছিল? এই তার প্রতিদান? বর্ষার ধারার মতো বইতে লাগলো নিতুর দুই চোখ বেয়ে। মাথায় ভেতর বজ্রপাত হচ্ছে যেন। একটা অচেনা ঝড় উড়ে গেছে নিতুর সব ভালোবাসা, ভরসা, বিশ্বাস। ভেতর থেকে কেউ একজন চিৎকার করে নিতুকে বলছে, ভুল ভুল ভুল, সব কিছু তোর ভুল ছিল নিতু, অনেক বড় ভুল করেছিস তুই। নিতু দাঁড়ানো থেকে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিল। চেয়ারে চেপে ধরে শক্ত করে দাঁড়িয়ে রইল। তামিম কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল অজ্ঞানের মতো। তারপর আবারও চেঁচিয়ে উঠে কাঁদতে কাঁদতে বলল, নবনী, আমার নবনী, আমি তোমাকে ছাড়া ভালো নেই নবনী। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও নবনী। আমি সব ছেড়ে দেবো, কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের সাথে রুম ডেটে যাব না। আমাকে একবার চান্স দাও আমাকে। আমি ভীষণ নিঃস্ব তোমাকে ছাড়া। আমার বুকের ভেতর সারাক্ষণ তুমি থাকো। আমি কোনো কিছুতে শান্তি পাই না,
কত রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না। বাসায় আসলে তোমার পুতুলের মতো মুখখানা দেখি। এই দুনিয়ায় সব আমার কাছে অসহ্য লাগে তোমাকে ছাড়া। তোমাকে হারিয়ে ফেলার পর আমি তোমার মূল্য বুঝেছি। আমি ভীষণ ভীতু ছিলাম নবনী। মনে মনে তোমাকে চাইলে মায়ের ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারিনি। নিতুকে আমি ভালোবাসতে পারিনি। নিতু ছিল আমার ক্ষণিকের মোহ নবনী। আমি কোনটা মনের ভালোবাসা আর কোনটা মোহ তার পার্থক্য বুঝতে পারিনি। নিতু তো আমি শুধু বিছানা পর্যন্ত চেয়েছি, সংসার করার জন্য নয়। নিতু আমার জন্য পারফেক্ট নয়, আর না আমি নিতুর জন্য। আমার মন তো তোমাকেই চেয়েছে। তুমি কেন আমার মনের কথা বুঝতে পারলে না? কি থেকে কি হয়ে গেল আমি কিছুই করতে পারলাম না। তুমি এই থাপ্পড় আমাকে আরও আগে কেন দাওনি? তাহলে তো আমার হুঁশ হতো। আমি সহ্য করতে পারিনি নবনী। তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না। বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলতে থাকে। নিতু ধপ করে ফ্লোরে বসে পড়ল। তাহেরা বেগম ব্যতিব্যস্ত হয়ে বলল, শামীম, তোর ভাইকে আমার রুমে নিয়ে গিয়ে শুয়ে দে। ওর মাথা ঠিক নেই। কি বলছে সব ওসব? শামীম ধরতে যেতে তামিম পায়ের জুতো ছুঁড়ে মারল শামীমের দিকে। তারপর টলমলে কণ্ঠে বলল, কোন আমাকে ধরতে আসবি না। আজ আমি সব বলে দেব আমার নবনীকে। অনেক সহ্য করেছি, আর না। নবনী শুধু আমার। এই তাহেরা, চুপ! হারামির বাচ্চা! তোর জন্য আমার নবনীকে হারিয়ে ফেলছি। আমি তোকে শেষ করে ফেলবো। বলতে বলতে তামিম বমি করে দিল। শামীম উঠে গিয়ে তামিমকে ধরে তাহেরা বেগমের রুমে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিতে তামিম উঠে বসলো। তারপর চিৎকার করে বলল, কোনো আমাকে কি করবি? আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে আজ সারা রাত মেয়ে নিয়ে কাটাবো। নমনীকে কি আমি ভয় পাই নাকি? ও যদি ওই মেঘের সাথে লাইন করতে পারে, আমি কেন পারবো না? আমার নবনীকে আমার কাছে আসে না কেন? কতদিন আমার খোলা বুকে নবনী আশ্রে পড়ে না? আমার বুকের বাম পাশে ভীষণ কষ্ট হয়। তারপর শামীমকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাই আমার, তোর ভাবিকে বল আমার সাথে যেন রাগ না করে। আমি সত্যি ভালো হয়ে যাব। নিতুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। বাবাকে বল আমাকে মাফ করে দিতে। আমি নবনীকে সত্যিই ভালোবাসি। আর কখনো এসব করব না। নবনীকে বল যাতে না যায় আমাকে ছেড়ে। বাবাকে বল নবনীকে বুঝিয়ে বলতে। আমি নবনীর পায়ে ধরে ক্ষমা চাইব। বিয়ের আগে মেয়েদের সাথে রাত কাটানোর জন্য, নিতুকে ভালোবাসার জন্য, সব কিছুর জন্য। বলতে বলতে কাঁদতে লাগলো তামিম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। পাশের রুম থেকে নিতু সব শুনতে পেল। শূন্য দৃষ্টিতে নিতু সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল। মাথার উপর ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার বাতাসে জানলার পর্দা থরথর করে কাঁপছে। সেই কাপড় নবনীর সর্ব অঙ্গ কাঁপন ধরিয়ে দিচ্ছে যেন। দু চোখে অশ্রুতে টলমল হয়ে যাচ্ছে। এতদিন ধরে মাথার ভিতর ঘুরতে থাকা প্রশ্নের আজ জবাব পেয়ে গেল। অথচ এই জবাবে নিতুর বুক ফেটে গেল। যেন একরাশ শূন্যতা বুকের ভেতরটা ক্রমশ দখল করে নিচ্ছে। নিতুর মনে হচ্ছে নিতু স্বপ্ন দেখছে। এসব কিছুই হচ্ছে না। তামি এখনো বাসায় আসেনি। বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে নিতুর সারা দেহ। তীক্ষ্ণ ছুরি দিয়ে কেউ যেন কুপিয়ে ফালা ফালা করে দিচ্ছে নিতুর কলিজা। নিতু চিৎকার করে নিতু আল্লাহকে ডেকে বলল, হায় আল্লাহ, এত যন্ত্রণা কেন হচ্ছে? কেন এরকম হলো আমার সাথে? আমার ভালোবাসা তো সত্যি ছিল, তবে কেন আমার জন্য কারো ঘর ভাঙলো? তামিম প্রলাপ বকে যাচ্ছে ঘুমের মধ্যে। বারবার নবনীকে ডাকছে। কখনো গালাগাল করছে, কখনো ক্ষমা। নিতু সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। যন্ত্রণায় বিশ্বাস ভেঙে যাওয়ার বিবর্ণ হয়ে যাচ্ছে নিতু। মনের ভেতর এক কোণে একটা আশার প্রদীপ তবুও টিপটিপ করে জ্বলছে। এসব যেন মিথ্যে হয়। এসব যেন তামিমের প্রলাপ হয়। শামীম বাইরে এসে দেখলো নিতুর বেহাল অবস্থা। শামীম ছুটতে গিয়ে এক গ্লাস পানি এনে দিল। নিতু একটু পানি খাইয়ে দিল। তারপর একটু পানি মাথায় দিল। তারপর উঠিয়ে নিয়ে সোফায় বসালো। ক্লান্তির অবসাদে ব্যথায় নিতুর অবস্থা ভীষণ খারাপ। তবুও নিতু থেমে থেমে বলল, ভাই, আপনি আমার ছোট ভাইয়ের মতো। আমি আপনার পায়ে পড়ি। আপনি আমাকে সত্যি করে বলুন, এসবের মানে কি? নবনীর সাথে তামিমের কিসের সম্পর্ক? শামীম সোফায় হেলান দিয়ে বসে বলল, এখন আর আপনার থেকে লুকানোর মতো কিছু নেই। আগেই জানার দরকার ছিল আপনার এসব ব্যাপারে। এখন যখন জেনে গেছেন, তখন সবাই বলবো আপনি আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। নবনী ভাবি ছিল প্রথম স্ত্রী। নিতুর মাথায় আসমান সমান ভেঙে পড়ল। যে আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলছিল, এক ঝটকায় তাও নিভে গেল। নিতু দুই হাতে বুক চেপে ধরে সোফায় শুয়ে পড়ল। নিজের কানকে নিতুর বিশ্বাস হচ্ছে না কিছুতেই। স্বামী একটু থেমে বলল, আমার বিয়ের হয় ভাইয়ের বিয়ের আগে। এর জন্য বাবা ভীষণ রেগেছিলেন আমার উপর। অল্প বয়সে দিশার প্রেমে পড়ে যাই। মা জানতে উঠে পড়ে লাগেন বিয়ের জন্য। নিজের থেকে আমার আর দিশার বিয়ে দেন। দিশার বাবার টাকা পয়সা আছে, সেই লোভে মা সামলাতে পারেনি। মা চেয়েছিল ভাইয়াকে এরকম একটা মেয়ে দেখে বিয়ে করাতে, কিন্তু বাবার জন্য তা পারেনি। ভাবিকে দেখে বাবা সিদ্ধান্ত নিলেন ভাইয়ের বউ করার জন্য। কারো অনুমতি না নিলে ভাইয়ের বিয়ে দিলেন। সব কিছু ঠিকঠাক চলছিল ভাবি আর ভাইয়ের মাঝে। কিন্তু মায়ের উস্কানিতে ভাইয়া ভাবির সাথে
প্রায় ঝামেলা করতো, তবুও ভাবি সেসব গায়ে মাখতো না। হেসে উড়িয়ে দিয়ে বলতো, সংসার করতে গেলে এরকম কত কিছু হয়। মা ভাবির বাবার বাড়ির অবস্থান নিয়ে সব সময় ভাবিকে কথা শোনাতো। ভাবি কখনো টু শব্দ করতে দেখেনি, ভাইয়া কখনো ভাবির হয়ে প্রতিবাদ করতে দেখিনি, ভাবির মুখে অভিযোগ দেখিনি। এত ধৈর্য শক্ত ধৈর্যশীল ভাবি আমার দুমড়ে মুচড়ে পড়ল সেদিন আপনার আর ভাইয়ের সম্পর্কের কথা জানতে পারলে। মা জানার পর থেকে ভাইয়াকে ইন্ধন দিতে লাগলো ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য। ভাবিও এই অপমান সহ্য করতে পারেনি, বাসা ছেড়ে চলে গেছেন। আমার ভাই সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তাই আবারও মায়ের কথা মতো ভাবিকে ছেড়ে দিলেন। এই আঘাত আমার বাবা সহ্য করতে না পেরে মারা গেলেন। আপনি চাকরিজীবী মেয়ে, মাস শেষে মা আপনার বেতনের টাকা ভাগ বসাতে পারবেন, এই স্বপ্ন দেখে মা দ্রুত আপনার সাথে ভাইয়ের বিয়ে দেন। ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে আপনিও বিয়ে করে চলে আসেন। মধ্যখান থেকে শেষ হয়ে গেল ভাবির সংসার, আমার বাবার জীবন। ভাবিকে হারিয়ে ফেলার পর ভাইয়া ভাবির শূন্যতা অনুভব করতে শুরু করলো। আপনাকে বিয়ে করে আনার পর ভাইয়া বুঝতে পারলো সে আসলে ভুল করেছে। আপনার প্রতি ভাইয়ার ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসা ভাবির জন্যই ছিল। নিতুর বুকের ভেতরে হাতুড়ি পেটা করতে লাগলো কেউ। কাঁদতে কাঁদতে নিতু ফ্লোরে বসে পড়ল। কি করলো সে এটা? একটা মেয়ের স্বপ্নের সংসার সে অভিশাপের ছায়া হয়ে এলো, তার জন্য ভেঙে গেল কারো 3 বছরের সাজানো স্বপ্ন। কিভাবে পারলো এই কাজ করতে? নিতুর মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। এত বড় প্রতারণা নিতু সহ্য করতে পারল না। সে তো সরল মনে ভালোবেসেছে, তবে কেন এভাবে ঠকে গেল? ভালোবাসার এই প্রতিদান কেন পেল? একজন প্রতারকের সাথে এতগুলো দিন কাটিয়ে দিল কিভাবে? বাঁধ ভাঙা চাঁদের আলোয় আলোকিত চারপাশ, মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। নবনী দাঁড়িয়ে আছে রুমের সাথে লাগোয়া ব্যালকনিতে, কানে ফোন ধরছে, এক হাতে অন্য মতে কফি। মেঘ ফিসফিস করে বলল, নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ বলল, আকাশের বুকে ওই চাঁদটা দেখেছো নবনীতা? আমার অন্ধকার জীবনে তুমিও তেমন পূর্ণিমার চাঁদ। আমি আজীবন আর কিছু চাইব না, শুধু তুমি আমার আকাশের চাঁদ হয়ে থাকো। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। নবনী হেসে বলল, ভালোবাসা এত সুন্দর কেন বলুন? আমার মাঝে মাঝে নিজেকে সদ্য কৌশলে পা দেওয়া কিশোরীর মতো মনে হয়, যার জীবনে আপনি প্রথম বসন্তের কোকিল হয়ে এলেন, বুকের ভেতর যার জন্য ভালোবাসা ফুটেছে। আমাকে এই অপূর্ব সুন্দর অনুভূতির সাক্ষী করার জন্য অনেক অনেক ধন্যবাদ। মেঘ ফিসফিসিয়ে বলল, একবার শুধু অবৈধ আমার হও, আমি তোমাকে জীবন শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দর সুন্দর অনুভূতি মুখোমুখি করব নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ আপন মনে বলতে লাগলো, নবনী, আমার একটা ছোট্ট ঘর বানাবো কোনো এক অজপাড়া গায়ে। বাড়ির পেছনে একটা সরু নদী থাকবে, বৃষ্টির সময় সেখানে চলে যাব। ঝুম বৃষ্টিতে দুজন মন ভরে বৃষ্টিতে ভিজবো। উথাল পাথাল জ্যোৎস্না রাতে দুজনে খোলা আকাশের নিচে বসে জ্যোৎস্না আলো গায়ে মাখবো। এই যান্ত্রিক শহর থেকে অনেক অনেক দূরে চলে যাব তোমাকে নিয়ে। আমাদের স্পেশাল দিনগুলো আমরা দুজন সেখানে একান্ত সময় কাটাবো। রাতে দুজন নৌকা চড়ে ঘুরে বেড়াবো। আমার দু চোখ জুড়ে হাজারো স্বপ্ন নবনীতা, তুমি কখনো আমার থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে নিয়ে জীবনের শেষ স্বপ্নটা পূর্ণ করতে চাই। তুমি না থাকলে এই জীবন সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। নবনী কেঁদে উঠল, কাপা গলায় বলল, আমি আজীবন আপনার সাথে থাকতে চাই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন আপনার পাশে থাকতে চাই। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মম এবং মধুর ব্যাপার। কখনো কারো দু চোখ জুড়ে সুখে স্বপ্ন এনে দেয়, আবার কখনো কারো জীবন বেঁচে থাকার শেষ স্বপ্নও কেড়ে নেয়। দেওয়ালে এই পাশে নবনী সুখের স্বপ্ন দেখেছে, আর ওপাশে নিতু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহা ভালোবাসা, আহারে ভালোবাসা। চলবে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর। পর্ব 9।